আপডেট উইথ সাকিব। আমরা শুরু করব গাজার খবর দিয়ে। আজকে হামাসের দেয়া শর্ত নিয়ে বেশ আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে। আপনারা জানেন যে গত কয়েকদিনে দুইজন জিম্মির ছবি তারা ভিডিও চিত্র প্রকাশ করেছে হামাস ইসলামিক জিহাদের পক্ষ থেকে। সেখানে জিম্মিরা যে দুর্ভিক্ষ এবং অনাহারে যে একদম কঙ্কালসার দেহ, এই চিত্র উঠে এসেছে। উঠে আসার পর থেকে বেশ নড়ে চড়ে বসেছে ইসরায়েল সরকার। ইসরায়েলের সাধারণ জনগণের তরফ থেকে সরকারের পক্ষে চাপ প্রয়োগ করা হয়েছে। যদিও নেতানিয়াহু হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন যে রেড ক্রসের মাধ্যমে তাদেরকে খাবার দেওয়া হোক জেনেভা কনভেনশনের আওতায়। তো এই ব্যাপারে হামাসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে, তবে তাতে দেয়া হয়েছে কয়েকটি শর্ত। এর মধ্যে একটি হলো মানবিক করিডর স্থায়ীভাবে খুলে দেওয়া, আর আরেকটি হলো যে ত্রাণ বিতরণের সময় হামলা বন্ধ করা, সেটা আকাশপথে বা স্থলপথে যাই হোক। তো এই শর্তের আলোকে মানে জিম্মিরা রেড ক্রসের মাধ্যমে খাবার পেতে পারে, এই শর্তে হামাস ইতিবাচকভাবে সাড়া দিয়েছে এবং হামাস এই সহযোগিতা করতে রাজি হয়েছে। তো এটি হলো মূলত মানে বন্দীদের অবস্থা, এবং সেটি নিয়ে আগামীকালকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা আছে, জাতিসংঘের বৈঠক হওয়ার কথা আছে। তো এই বিষয় নিয়ে আজকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং গাজায় দুর্ভিক্ষ অনাহার বন্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি আলোচনা করেছেন ট্রাম্পের সাথে। এর বাইরে প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স একটা আছে, সংগঠন আছে। তো সেই সংগঠনটি দাবি করেছে যে হামাসের ৭ অক্টোবরের হামলার পর থেকে এখন পর্যন্ত গাজায় আহ, থেকে ৪০০-র বেশি চিকিৎসককে আটক করেছে ইসরায়েল। এর মধ্যে ২৪ জন এখনো ইসরায়েলের কারাগারে রয়েছে এবং তাদেরকে কঠিন শর্তের মধ্যে দিয়ে ইসরায়েলের কারাগারে মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্যে দিয়ে রাখা হয়েছে। তো এটিও একটি অমানবিক বিষয়। এর বাইরে আরেকটি বিষয় হচ্ছে যে আজকেও ব্যাপক হামলা চলেছে গাজা জুড়ে। ৬৩ জনের মতো নিহত হয়েছে, অন্তত ৬৩ জন নিহত হয়েছে। একটু আগেও খান ইউনুসে হামলা হয়েছে, আমরা আল জাজিরা অনলাইনে ব্রেকিং দেখছিলাম। এছাড়া আজকে এই নিহত ৬৩ জনের মধ্যে অন্তত ৩৪ জন রয়েছে ত্রাণ প্রার্থী, যারা খাবারের আশায় ত্রাণ কেন্দ্রগুলোতে গিয়েছিলেন, তারা হামলার শিকার হয়ে প্রাণ দিয়েছেন, চিরতরে বিদায় নিয়েছেন। আমরা সন্ধ্যার দিকে রয়টার্সের একটি খবর দেখেছি। তো এই খবরটা আরো বেশি প্যাথেটিক, অমানবিক। ক্ষুধায় তৃষ্ণায় গুলি বোমায় মৃত্যুর মুখে যেই গাজাবাসী, সেই গাজাবাসীর নতুন সংকট দেখা দিয়েছে, কাফনের কাপড় নেই। অর্থাৎ দাফন কাফনের ক্ষেত্রেও একটা ভয়ানক সংকট দেখা দিয়েছে। তারা ইয়েতে হচ্ছে কম্বল ব্যবহার করছে, অথবা অন্য কাপড় যেগুলো বেডশিট টেডশিট এগুলো দিয়ে ব্যবহার করছে। এই যে নিহত যে সমস্ত গাজাবাসী প্রাণ দিতে হচ্ছে ইসরায়েলে নির্বিচারে হামলায়। তো এটি অবশ্যই ভীষণ রকমের অমানবিক, নৃশংস এবং বর্বর। এটা যে ইসরায়েল সরকার যেটা করছে। এর বাইরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটি সতর্কবার্তা দিয়েছে। সেই সতর্কবার্তা এর আগেও বহুবার নানান ইস্যুতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেন বা আন্তর্জাতিক সব সংস্থায় সতর্কবার্তা দিয়েছে। আজকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সতর্কবার্তায় বলা হয়েছে অনূর্ধ্ব ৫ বছর বয়সী প্রতি ৫ জনে ১ জন শিশু অ্যাকিউট ম্যালনিউট্রিশনের শিকার, অর্থাৎ তীব্র অপুষ্টির শিকার। তীব্র অপুষ্টি মানে আর একেবারে মানে মরণাপন্ন অবস্থা যাকে বলা যায়। আজকে আহ, আরেকটি খবর আমি আল জাজিরাতে পড়েছি, সেটি হলো যে জিবিএস নামক একটি দুরারোগ্য ব্যাধিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। এটি মূলত নার্ভের নার্ভের আক্রান্তের থেকে হয় এই জিবিএসটা। তো সেই জিবিএস আক্রান্ত হয়েও আজকে মৃত্যুর ঘটনা আমরা দেখেছি। এর বাইরে আমরা যদি রাশিয়ার দিকে নজর দেই, তাহলে একটু দেখতে পারি ট্রাম্প যে আলটিমেটাম দিয়েছেন ৮ আগস্টের মধ্যে ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়াকে উদ্যোগী হতে বা শান্তি আলোচনায় সম্মত হতে যে আলটিমেটাম দিয়েছেন। এরপরে মেদভেদেভের টুইট পাল্টা টুইট, ট্রাম্পের টুইট পাল্টা টুইট, ডেড হ্যান্ড নিয়ে হুমকি ধামকি, এইগুলো বেশ কিছুদিন উত্তপ্ত অবস্থা চলছে। এর মধ্যেই আজকে মার্কিন বিশেষদূত উইটকফ হচ্ছে মস্কো সফরে যাবেন এমন ঘোষণা দেওয়া হয়েছে, এবং এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প স্বয়ং নিজেই। তো এটি একটি খবর। আর এর বাইরে
আরেকটি খবর রাশিয়ার সাথে সম্পৃক্ত, সেটি হলো আহ, আজকে যুক্তরাষ্ট্র সরকারের প্রভাবশালী ডেপুটি স্টাফ অব হচ্ছে স্টিফেন মিলার, তিনি সরাসরি ভারতের বিরুদ্ধে কঠোর ভাষায় একটু হুঁশিয়ারি দিয়েছেন। এটি যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রথমবারের মতো এ ধরনের হুঁশিয়ারি এলো। স্টিফেন মিলার বলেছেন যে রাশিয়ার যেই যুদ্ধ ইউক্রেনে চালাচ্ছে তাতে রসদ যোগাচ্ছে ভারত, এবং ভারত রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে আহ, রাশিয়ার অর্থনীতিকে সহযোগিতা করছে, এবং রাশিয়ার এই অর্থনীতি থেকেই মূলত ইউক্রেনে তাদের এই অনার্য যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। এখানে স্টিফেন মিলার একটি তথ্য দিয়েছেন, সেটি হলো যে চীনের সমপরিমাণ তেল কিনছে ইন্ডিয়া। তো এটি অবশ্যই মানে গুরুত্বপূর্ণ যে এত তেল কেনা হচ্ছে। এটা আমরা জানি যে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয়, যখন মার্কিন নিষেধাজ্ঞা একের পর এক ইউরোপীয় দেশগুলো এবং মার্কিন মিত্ররা মিলে যে ব্যাপক নিষেধাজ্ঞার কবলে রাশিয়া পড়ে, তো সেখান থেকে বেশ ডিসকাউন্টে তেল কেনার সুযোগ পায় ইন্ডিয়া, এবং সেটি মানে পার ডে লাখ ব্যারেলে পর্যন্ত গিয়ে পৌঁছায়। অর্থাৎ বিপুল পরিমাণ ক্রুড অয়েল, অপরিশোধিত তেলের উৎস একসময় যেটা মধ্যপ্রাচ্য ছিল, ভারতের ক্রুড অয়েলের সাপ্লাই, তো সেই মধ্যপ্রাচ্য থেকে তারা সরে এসে আহ, রাশিয়া থেকে তেল কেনা শুরু করে। ফলে আহ, যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর রকমের মানে গোস্বা হয়, রাগ হয় বা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। আমরা গত কয়েকদিনে ট্রাম্পের টুইটে দেখেছি, ট্রাম্পের বক্তব্যে দেখেছি, আজকে স্টিফেন মিলার তার বিশেষ দূত তার কাছ থেকেও এ ধরনের হুঁশিয়ারি এলো। আমরা এর আগেও জানিয়েছি যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বাদ দেবে না, এ ধরনের খবর আগেই দিয়েছি। আজকে নরেন্দ্র মোদী বলেছেন যে সবার আগে দেশের স্বার্থ, দেশকে অগ্রাধিকার দিয়েই কে কি বলল না বলল এটা বিবেচনা করা হবে না, দেশের স্বার্থই আগে, এ ধরনের কথা বলেছেন। ফলে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কে যে বৈরিতা সেটি আপাতত আরো দীর্ঘ হবে বলেই মনে হচ্ছে। ভারতের আরো একটি খবর আপনাদের দেব, সেটি হলো যে রাহুল গান্ধীর উপরে আদালত বেশ তোপ দেগেছেন, সুপ্রিম কোর্ট। আমরা জানি যে 2020 সালে চীন লাদাখ সীমান্তে, গালওয়ান সীমান্তে হচ্ছে বেশ চড়াও হয় ভারতের প্রতি, এবং সে সময় 20 জন ভারতীয় সেনার মৃত্যু হয় চীনের হামলায়, এবং বেশ কিছু জায়গা জমি দখল করে নেয়। 2023 সালে ভারত জোড়ো যে কর্মসূচি রাহুল গান্ধী পরিচালনা করেন, অর্থাৎ ভারতের একটা পদযাত্রার মতো আর কি, তো সেখানে রাহুল গান্ধী অভিযোগ করেন যে 2000 কিলোমিটার এলাকা জমি চীনের দখলে চলে গিয়েছে, চীন দখল করে রেখেছে। সেই সময়ে একটি অভিযোগ, রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষিতে একটি অভিযোগ দায়ের করা হয় যে রাহুল গান্ধী মিথ্যা বলছেন এবং ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তো সেই সময় সমন জারি করে নিম্ন আদালত। তো এর বিরুদ্ধে রাহুল গান্ধী উচ্চ আদালতে যান, উচ্চ আদালত থেকে মানে হাইকোর্টে যান। তো হাইকোর্ট আহ, এই সমন বহাল রাখে। এরপরে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টের বিচারকরাও আজকে রাহুল গান্ধীকে ভর্ৎসনা করেছেন, এবং তিনি এই তথ্য কোথায় পেলেন, তার কাছে কি প্রমাণ আছে, তিনি একজন ভারতীয় হিসাবে কথা বলতে পারেন না, বা তিনি ভারতীয়ই নন, এ ধরনের ভর্ৎসনা তাকে করা হয়েছে। আর তাইওয়ানে বেশ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরেই তাইওয়ানে প্রবল বন্যা ও বৃষ্টিপাতের কারণে 4 জনের মৃত্যু হয়েছে। এর বাইরেও হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাইওয়ানের সরকার এ ব্যাপারে হচ্ছে আহ, বন্যার্তদের সহযোগিতায় উদ্ধার তৎপরতা এবং সহযোগিতার ঘোষণা দিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে। আমরা জানি যে গত কয়েকদিন ধরেই মানে প্রাকৃতিকভাবে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস মানে পুরো পৃথিবী জুড়েই চলছে। রাশিয়াতে যেই ভয়ঙ্কর ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পের পরে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। এরপরে আমরা তুরস্কের দাবানল দেখেছি, আজকে অস্ট্রেলিয়াতে ব্যাপক মাত্রার বরফ পড়ছে, এ ধরনের খবর আমরা দেখেছি। তো সব মিলিয়ে জলবায়ু পরিবর্তনের একটা বিরূপ প্রভাব আমরা লক্ষ্য করছি।